এতক্ষণ যাবৎ আপনারা ধৈর্য ধরে তাকে দেখার জন্য এসেছেন। সে আমাদের প্রাণ প্রিয় নেতা, ঢাকা জামাত ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, উত্তরবঙ্গের গৌরব, সিরাজগঞ্জের অহংকার, উন্নতপাড়ার কৃতি সন্তান, আপনাদের নয়নের মণি আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান এখন তার শুভেচ্ছা বিনিময় করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী দুর্গনগর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল পথসভা মঞ্চ উপবিষ্ট আছেন সিরাজগঞ্জ জেলা জামাতের সংগ্রামী আমির, জামাতের কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম সহ কেন্দ্রীয়, জেলা এবং উপজেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ, হযরত উলামা ইকরাম, অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যার একান্ত মেহেরবানিতে দীর্ঘ 15.5 বছরের অধিক সময় পরে আমার এই প্রিয় বালসাবাড়ি এই অঞ্চলের মানুষের সামনে খোলা আকাশের নিচে মুক্তভাবে মুক্ত বাতাসে আপনাদের সামনে হাজির হওয়ার, কথা বলার যে সুযোগ পেয়েছেন, যে মনিব আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিন পর ভারতের তাবেদার এই ফ্যাসিবাদী সরকারের যে পতন হয়েছে, এই পতন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। এই দাম্ভিক মহিলা এই দেশের মানুষকে মানুষ মনে করতেন না, এই দেশের আলেম ওলামাদেরকে মানুষ মনে করতেন না, এই দেশের ইসলামপন্থী জনতাকে মানুষ মনে করতেন না, এই দেশের ছাত্র সমাজকে মানুষ মনে করতেন না। যার কারণে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার পরিচালনা করেছে। দল মত নির্বিশেষে, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ এই ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের শিকার ছিল। আপনারা জানেন, হাজার হাজার মানুষকে নির্যাতন করে খুন করা হয়েছে এবং বছরের পর বছর মানুষকে আয়না ঘরে রেখে জুলুম নির্যাতন চালানো হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই জুলুম নির্যাতনের পর আপনারা দেখেছেন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়। কোটা বিরোধী আন্দোলন মানে তো আপনারা বুঝছেন অনেকে, 5 ভাগ মানুষের জন্য, কথা ভালো করে শোনেন, 5 ভাগ মানুষের জন্য সরকারি চাকরির কোটা ছিল 56 ভাগ, আর 95 ভাগ মানুষের জন্য সরকারি চাকরির কোটা ছিল হলো 44 ভাগ। আমার কথা কি বুঝতে পারছেন? এই কাজটা করা হয়েছে দলীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য। প্রাইমারি স্কুলের পিয়ন থেকে শুরু করে, নাইট গার্ড থেকে শুরু করে সকল অফিস আদালতে, মিল কল কারখানায়, সচিবালয়ে সর্বত্রই দলীয় লোক নিয়োগ করার জন্যই এই প্রক্রিয়া করা হয়েছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ ফুঁসে ওঠে এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে নামে। রাজপথের এই আন্দোলনে, রাজপথের এই মিছিলে নির্বিচারে গুলি চালানো হয়।
করে তারা মনে করেছিল ছাত্রদের আন্দোলনকে তারা দমন করে ফেলবে, কিন্তু মিছিলের শহীদের মিছিল যত লম্বা হয়েছে, মৃত্যুর মিছিল যত লম্বা হয়েছে, লাশের মিছিল যত লম্বা হয়েছে, ঐক্যবদ্ধ জনতার প্রতিরোধ আন্দোলন তেমনই তীব্র থাকে। আন্দোলনের এক পর্যায়ে আপনারা লক্ষ্য করেছেন, এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন থাকে নাই। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রাজমিস্ত্রি থেকে শুরু করে সচিবালয়ের সচিবরা এই আন্দোলনে যুক্ত হয়ে গেছে। এই আন্দোলনে মায়েরা কোলের শিশুকে কোলে নিয়ে রাজপথে নেমেছে। শুধু নামে নাই, বাড়ির থেকে খাবার রান্না করে নিয়ে এসে ছাত্রদেরকে খাওয়াইছে। এই আন্দোলনের পরে আন্দোলন দমন করার জন্য আপনার গণহত্যা করেও যখন আন্দোলন দমন করা যায় নাই, তখন তারা কারফিউ জারি করছে। কারফিউ ভেঙে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে বাংলার ছাত্র জনতা রাজপথে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে। এবং গত 4 আগস্ট এরা ছিল তাদের সর্বশেষ হত্যাকাণ্ডের সিদ্ধান্ত। হাজার হাজার মানুষকে ওই দিন তাদের পেটুয়া বাহিনী, তাদের দলীয় নিয়োগকৃত পুলিশ, বিডিআর, র্যাব, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ সহ সম্মিলিতভাবে ছাত্র জনতার উপরে হামলা করে। এবং আপনারা জানেন, সবচাইতে বেশি মানুষ মারা গেছে 4 তারিখে। মানুষ হত্যা করেছে, মানুষের মৃত্যুর মিছিল, লাশের মিছিল হয়ে গেছে রাস্তায় রাস্তায় রাস্তায়, এদিকে ওখানে লাশ পড়ে আছে, কিন্তু কারফিউ দিয়েও ছাত্র জনতার আন্দোলন রোখা যায় নাই। আপনারা একজন পুলিশ কর্মকর্তার বক্তব্য শুনেছেন, ওই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী বাহাদুর তাকে বলতেছেন যে স্যার, একটা গুলি তো একটাই মরে, কিন্তু বাকিরা তো নড়ে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? গুলি করে গণহত্যা চালানো হয়েছে, কিন্তু মানুষের মিছিল বন্ধ করতে তারা। আর এই 5 তারিখে ছিল হলো গণভবন ঘেরাও। গণভবন করা পর্যন্ত হাসিনা যে বাসায় থাকতেন, এটাও সরকারি বাসা, আপনার আমার পয়সায় চলে ও বাসা, অথচ ওইটাকে উনি জমিদারি বানায় নিছিল। ওনার ভাব ছিল ওনার পরে ওনার ছেলে থাকবো, এরপরে মেয়ে থাকবো, এরপরে মেয়ের যদি কোন বাচ্চা হয় হে থাকবো। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আর এই আন্দোলনে তাদের একটা সস্তা স্লোগান ছিল, এই স্লোগান মানুষের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। সে স্লোগান কি জানেন তো আপনারা? রাজাকার। সমস্ত ছাত্র ছাত্রীদেরকে তারা এই মহিলা রাজাকারের বাচ্চা বলে গালি দিতেন টেলিভিশনে। তাও এরপরে ছাত্র জনতা ফুটে উঠেছে। সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইএসসি থেকে শুরু করে শহীদ মিনার থেকে শুরু করে প্রতিটি হলে স্লোগান উঠেছে, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? আমার কথা কি আপনারা বুঝছেন? কিন্তু 4 তারিখের যে ঘটনা বলছিলাম, কোথাও ছাত্রলীগ, যুবলীগ বা তাদের দোসররা গুলি করে মানুষ মারছে বহু, কিন্তু দাঁড়াইতে পারে নাই। কোথাও দাঁড়াইতে পারে নাই। ঢাকা সহ বাংলাদেশে কোন জায়গায় 5 তারিখের কর্মসূচি ছিল হলো গণভবন ঘেরাও। মিছিল যখন গণভবনের দিকে যাচ্ছিল, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ছাত্র জনতা, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা মিছিল নিয়ে গণভবন ঘেরাওয়ের দিকে যাচ্ছিলেন। তখনই কিন্তু তিনি বিমানে করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি ঢাকায় অনেক মিটিং এ বলছি, এই উপমহাদেশের রাজনীতিতে অনেক স্বৈর শাসকের পতন হয়েছে, জেলে গেছে, মরিয়ে গেছে, কিন্তু পালানোর কিন্তু ইতিহাস নাই। এখন থেকে 800-900 বছর আগে এখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি যখন ভারতবর্ষে এসেছিলেন ইসলামের পতাকা নিয়ে, ওই সময়ের শাসক লক্ষণ সেন পিছনের দরজাতে পালাই গেছিল। আর এই বা
যিনি 2 দিন আগেও বলছিলেন হাসিনা পালায় না, বলছিলেন না? এবার পালাইছে না? পালানোতে এমন পালাইছে, পিছনে একবার তাকায় এমন পালাইছে। তার যারা সঙ্গী সাথী দরবেশ বাবু যারা ছিলেন তারা একটু বলছিলেন আমার সাথে নেন, কাউকে নিচে সবাইকে ফেলে নিতেই গেছে। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই অবস্থান যেটা হয়েছে জনগণের অবস্থান, এই গণ অবস্থানের মধ্য দিয়ে এই স্বৈর শাসক ফ্যাসিবাদী ভারতের সেবাদাসী সরকারের পতন হয়েছে। এটা আল্লাহর রহমত ছাড়া আর অন্য কিছু নয়। এরা দেশের মানুষের বিজয়ের লক্ষণ। বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার আবার স্বাধীনতা লাভ করেছে। কারোর কথা বলার অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, নির্বাচন ছিল না, একচাটিয়া স্বৈর শাসন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে তারা চাপিয়ে দিয়েছিল। তারা এটা বোঝা যায় জনগণের আন্দোলনের মুখে কোন স্বৈরাচার অতীতেও টেকে নাই, এখনো টেকে নাই, ভবিষ্যতেও টিকবে না। এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আমরা শুরুতে যারা জীবন দিয়েছেন এই আন্দোলনে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা আহত হয়েছে তাদের আমরা দ্রুত সুস্থতা কামনা করছি। আপনারা দেখেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখনো অনেক বাপ আহাজারি করছে, আমার ছেলের লাশটা কোথায়। অনেক মা আহাজারি করছে, আমার ছেলের লাশটা দাও। অনেক স্ত্রী স্বামীর লাশে খুঁজে বেড়াইতেছে। সংগ্রামী ভাই এবং কারণ জানেন, গণকবর দেওয়া হয়েছে এবং ঢাকার রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখা গেছে। এত গণহত্য চালাইছে, কিন্তু জনগণ রাজপথ ছাড়ে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, আমি ঢাকায় অনেক মিটিং এ বলছি কথা, এবারে যারা জীবন দিয়েছেন তার হলো জাতীয় বীর, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করা উচিত, স্মরণ করা উচিত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এর সাথে সাথে আমরা বাংলাদেশকে আগামী দিনে, কথা তো বহু আছে, 15 বছরে জমানো কথা, এটা আজকে বলা যাবে না, আজকে বক্তৃতা করবে না, আসিও নাই, দাঁড়াইলে তো কিছু বলা লাগে। সামনে ইনশাআল্লাহ বড় মিটিং দেখে বিস্তারিত বক্তব্য আমি দিব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, একটি ইনসাফের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, ন্যায় এবং সাম্যের বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমরা ইসলামের বাংলাদেশ হিসেবে। সুতরাং এই উল্লাপাড়ার জন্য আমি একটা কথা বলি, আমার কথা শেষ করবো। এই উল্লাপাড়া হবে আগামী দিনে সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া, দুর্নীতি মুক্ত উল্লাপাড়া, চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া। এই শহরের কোথাও যদি কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসে উল্লাপাড়ায়, আপনারা ধরে খামের সাথে বাঁধতে রাখবেন। কেউ যদি চাঁদাবাজ করতে আসে গাছের সাথে বাঁধতে রাখবেন। আপনারা আগামী দিনে এই উল্লাপাড়াকে একটি সুন্দর উল্লাপাড়া